প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। নতুন রাজনৈতিক দল হওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে ৫ই অগাস্টের পর, এবং সেই প্রবণতা এখন মাথা ব্যথার কারণ হয়েছে, বিরক্তিরও কারণ হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার পার্টি, আমজনতা পার্টি, এই ধরনের নানান রাজনৈতিক দল বেরোচ্ছে। জি। এবং এই সংখ্যাটা ২৬টার মতো। এর মানে প্রতি মাসে ৩টারও বেশি রাজনৈতিক দলের জন্ম হচ্ছে। এই যে ২ ডজনের বেশি যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, এদের উদ্দেশ্যটা আসলে কি? রাজনৈতিক দল যেভাবে তৈরি হচ্ছে এবং যেভাবে আত্মপ্রকাশ করছে, একসময় ঢাকা শহরে চাইনিজ রেস্টুরেন্ট, স্টার্টআপ, বুটিক ব্যবসা যেভাবে হতো এরকম। তার মানে হচ্ছে যে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য থেকে বা সুবিধাবাদের উদ্দেশ্য থেকে এই দলগুলোর জন্ম হচ্ছে। আমি সেদিন আরও একটি দল দেখলাম, বাংলাদেশ গরিব পার্টি। তো নামটা বেশ কাজে আমার মনে লেগেছে। এটি এটি দেখুন, যেহেতু আমাদের একটি শূন্যতা তৈরি হয়েছে প্রথম কথা। কারণ একটি প্রভাবশালী দল যারা ক্ষমতায় বৈধ এবং অবৈধভাবে ১৬ বছর ছিল এবং রাজনৈতিক প্রক্রিয়াটিকে নষ্ট করে গেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নষ্ট করে গেছে। এখন একটা অংশ আছে যারা দীর্ঘদিন রাজনৈতিক চর্চার সাথে যুক্ত ছিলেন, তারা মত প্রকাশ করতে চাচ্ছেন। প্রথমত আমি বলে রাখি, যে কারো অধিকার রয়েছে রাজনৈতিক দল করার, কিন্তু কেন আমরা এখানে আলোচনাটি করছি, আমি তাদেরকে ৩ ভাগে ভাগ করছি। একটি হচ্ছে যে যারা একসময় ছাত্র রাজনীতি করতেন, মনে করেছেন কখনো বড় দল করবেন, বড় দলে হয়তো সুযোগ পাননি, তারাও এই সময় আত্মপ্রকাশ করছেন। গত ১৬ বছরে অত্যাচার নির্যাতনের শিকার ব্যক্তিরাও সামনে এসছেন। আরেকটা হচ্ছে একেবারে ধান্দা বা সুবিধা থেকে তারা রাজনীতিতে আসছেন। কেননা রাজনৈতিক দল করলে আপনাকে চাঁদা দিতে হয় না, এলাকায় প্রভাব থাকে এবং আপনি প্রশাসনেও কিছু প্রভাব বিস্তার করতে পারেন, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির অনুষ্ঠানে দাওয়াত পেতে পারেন। এই গ্রুপটা রয়েছে। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক অর্থনীতির প্রবণতা থেকে, যে দেখুন আপনি এইখানে যে এটি ব্যবসার ক্ষেত্র, আপনি আমাদের এখানে বলা হয় রাজনীতি হচ্ছে সবচেয়ে কম পুঁজিতে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া ব্যবসা, এবং আমরা ৫৪ বছরেও কিন্তু তার প্রমাণ পেয়েছি, দু একটি ব্যতিক্রম ছাড়া। কাজেই এই যে দলগুলো আসছে, আপনি দেখবেন খেয়াল করে যে নামের ক্ষেত্রেও তাদের অনেক মিল। তারা হয় জনতা নামটি নিয়েছেন অথবা নাগরিক নামটি নিয়েছেন। কেননা এই যে গণ অভ্যুত্থানে যেই প্রশ্নটি আলোচিত হয়েছিল যে গণতান্ত্রিক শাসনে মানুষের অধিকার আছে কিনা, নামের ক্ষেত্রে তারা চমক, এবং তারা ওই মেধাটিও কাজে লাগাননি যে একটু ভিন্ন ধরনের নাম আনা যায় কিনা। যেমন আমি গরিব পার্টির কথা বললাম, এরকম একটি জাগরণ সৃষ্টিকারী নামও তারা ভাবতে পারতেন। কোনো কোনো ব্যক্তিকে আমরা দেখছি যারা চিহ্নিতভাবে অভিযোগে আছেন, অপরাধী, জেলখানায় ছিলেন, তারা বেরিয়ে এসে রাজনৈতিক দল করছেন, যেটি খুবই চোখে লেগেছে সবার। আমাদের দেশে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সবসময় ছিল, এখনও আছে। শেখ হাসিনা আমার ধারণা বিরাজনীতিকরণের সবচেয়ে কঠিন কাজটি করে গেছেন। কেননা উনি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে গেছেন। এই যে দলগুলো হচ্ছে, যাদেরকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, তারা কিন্তু বিরাজনীতিকরণের অনুঘটক। এদেরকে ফাইন্যান্স করছে কারা? এদেরকে গোয়েন্দা সংস্থা ফাইন্যান্স করছে, এদেরকে প্রতিবেশী দেশ ফাইন্যান্স করছে, এদেরকে এই দেশের কোনো ব্যবসায়ী মহল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গের ভেতর দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। দেখুন, আমাদের একটি কালো অর্থনীতি আছে, এবং কালো অর্থনীতি সাদা অর্থনীতির চেয়েও কিন্তু বড়। সেই কালো অর্থনীতির, কালো রাজনীতির ধারক হচ্ছে এই দলগুলো, যারা রাজনীতির পাটাতনকে বিতর্কিত করে, তাদের উদ্দেশ্য হাসিল করে, ভোট ব্যবস্থাকে হাস্যকর করে টিকে থাকতে চায়। আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের সময়টিকে আমরা সংকটজনক কেন মনে করি? কারণ এই সময়ে অনেক সুযোগ সন্ধানীরা মাথা উঁচু করতে পারেন, ঢুকে যেতে পারেন, এবং তারা, আপনি জানেন, প্রায়শই অ্যানার্কিস্ট হন। তারা কিন্তু এই সময়ে সবচেয়ে শক্তিশালী হন। কেননা দেশে যখন নির্বাচিত শাসন না থাকে, এই যে রাজনৈতিক দল করা অথবা প্রশাসনের ভেতরে যে আপনার প্রভাব বিস্তার করা এবং কোথাও কোথাও মব ইনজাস্টিস তৈরি করা, এগুলো এই অ্যানার্কিস্টদের হাতে অনেকখানি ক্ষমতা চলে যায়। আমাদের খুব সতর্ক থাকতে হবে। মিডিয়ার কিন্তু একটি দায়িত্ব রয়েছে, যে মিডিয়া যেন ইভেন্ট বেসড না হয়ে অনুসন্ধান বেসড হয়। এই যে আমরা কথাগুলো বলছি, আমি এই অনুসন্ধানটি কোনো মিডিয়াতে দেখিনি। আমরা দেখেছি বড় হোটেলে তারা আত্মপ্রকাশ করছেন, আমরা কেন খুঁজে দেখলাম না এই হোটেলের ভাড়া কে দিয়েছেন, এরা কারা, 16 বছরে তাদের রোল কি ছিল। একটি দল আত্মপ্রকাশ করেছে যিনি 24 সালের বিতর্কিত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, ডামি নির্বাচনে
প্রার্থী হয়েছিলেন। এই লোক কি করে আবার দিনের আলোতে এসে রাজনৈতিক দল করতে পারেন? এত অল্প সময়ে এত সব দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠা উঠেছে এবং উঠবেই। এবং আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে 50টির মতো রাজনৈতিক দল নিবন্ধিত। আমি কি আপনি জানি সেই দলগুলোর নাম? জানি না। আমরা মিডিয়ার কর্মী হিসাবেও কিন্তু জানি না। এটা অদ্ভুত ব্যাপার। কারণ এই রাজনৈতিক দলগুলো আলোচিত কোনো রাজনৈতিক দল নয়। 50টা নিবন্ধিত আছে। বিশ্লেষকরা যারা এই রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন তাদের অনেকেই বলছেন যে আসলে দল গঠনের এই প্রবণতাটা নতুন কিছু না। যখন দেশে একটা রাজনৈতিক সংকট তৈরি হয় তখন এই দল গঠন হয়। আরেকটা বিষয় রয়েছে, যখন নির্বাচনের গন্ধ নাকে আসে, কারণ তখন জোটের প্রশ্ন আসে, সংখ্যার হিসাবে কতজন দল নিয়ে জোট হলো ইত্যাদি ইত্যাদি হিসাব নিকাশে থাকে। আপনি বলছিলেন যে আসলে এইখানে মূল কথাটা হলো স্বার্থ এবং ক্ষমতা চর্চার এবং একই সঙ্গে অর্থনীতি। এই যে ব্যাঙ্গের ছাতার মতো এরকম দল গজিয়ে ওঠা, আপনি বলছিলেন যে বিরাজনীতিকরণের একটা জি। চেষ্টা, কিন্তু আরেকটা কিন্তু একটা বড় ঘটনা রয়েছে। টোটাল রাজনৈতিক দলগুলো সম্পর্কে সাধারণ মানুষের ইমপ্রেশনটা কি হবে? একজন ব্যানওয়ালা কিন্তু বলেছিল যে আমরা ইচ্ছা করলে একটা রাজনৈতিক দল করতে পারি। তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলের প্রতি যে শ্রদ্ধা, জি। আস্থা থাকার কথা, সেটিকেও কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং যে কেউ দল করতে পারে এবং যে কেউ সংসদ সদস্য হতে পারে, যে কেউ মন্ত্রী হতে পারে, এটি কিন্তু আমরা গত শাসনেও দেখেছি। আপনি দেখুন, জাতীয় পার্টির কথা আমি বলি। জাতীয় পার্টিকে টাকা পয়সা দিলে এমপি হওয়া যেত। এটি ১৬ বছরে সবাই জানত। এমনকি গুলশানে আমি একজন মশারি বিক্রেতাকে চিনি। উনি ঢাকায় হয়তো মশারি বিক্রি করেন। উনি উত্তরবঙ্গ থেকে এমপি হয়েছিলেন। তার মানে হচ্ছে সংসদ সদস্য কে হবেন, আইন প্রণেতা কে হবেন, এই যে তার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভরসা থাকার কথা, সেটি নষ্ট করে দেওয়া হয়েছে। এখন ৩টি সময়ে রাজনৈতিক দলের এই মাশরুমিং গ্রোথটা আমরা দেখতে পাই। একটি হচ্ছে সামরিক শাসন আমলে। সামরিক শাসন হলে তারা মওকা পেয়ে যান। একটি হচ্ছে আধা সামরিক শাসন। আরেকটি হচ্ছে কিংস পার্টি গঠনের একটি প্রবণতা আমরা দেখেছি। আরেকটি হচ্ছে যখন শূন্যতা তৈরি হয়। আজকে এই শূন্যতার ভেতরে আমরা এই দলগুলোকে আত্মপ্রকাশ করতে দেখছি। আপনি এই ব্যক্তিদের, তাদের ক্রেডিবিলিটির দিকে তাকান। তাদের গত জীবনে তারা কী ধরনের ব্যবসা করেছেন, কী ধরনের সমাজসেবা করেছেন, কী ধরনের রাজনীতি করেছেন। আপনি খুঁজে দেখবেন তাদের কোনো আদর্শ নাই, নীতি নাই। তারা সুবিধা পাওয়ার জন্য অন্য ৮-১০টি ব্যবসার মতো একটি রাজনৈতিক দোকান খুলে বসেছেন। আমি আমার সাংবাদিকতার শুরুর দিকে এরকম দোকানদের উপরে অনেক ধরনের অনুসন্ধানী রিপোর্ট করেছিলাম। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব তারা যেন যান। তাদের অফিস কোথায়, তার বাসা কোথায়, তার ব্যবসা কোথায়, তারা কিভাবে চলেন, এলাকাবাসী তাদের সম্পর্কে কি বলেন। কিংস পার্টির 111 এর সময় একজন ব্যক্তি অত্যন্ত আলোচিত হয়েছিল। তো তাকে আমি খোঁজ করতে গেলাম রায়ের বাজারে। উনি যেই বাসায় ভাড়া থাকতেন, ২.৫ বছর ভাড়া না দিয়ে এক রাতে তার বাক্স প্যাঁটরা নিয়ে উনি চলে গেছিলেন। উনি আবার 111 এর সময় কিংস পার্টির বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ আপনি করেছিলেন। অভিষেকতা বলছিলেন তো, এমন রাজনৈতিক দলও হয়েছে এর মধ্যে যে তার শ্বশুরবাড়ির স্টোর রুম হলো মিরপুরে তার অফিস। তার মানে হচ্ছে যে এই যে আমরা হাস্যকর কথা বলছি, তবে আমি কিন্তু বলবো যে রাজনৈতিক দলের যে সিরিয়াস চেহারাটি, যিনি শাসন করে দেশকে এগিয়ে নেবেন, যার হাতে আমরা দেশ নিরাপদ মনে করব, সংসদ নিরাপদ মনে করব, তাদের সাথে যেন আমরা এদেরকে আবার গুলিয়ে না ফেলি। এরা এসেছে অনেকটা যাত্রার সং হিসাবে, অথবা থিয়েটারে আপনি জানেন যে বাদর নাচ হয়, সেরকম একটি জায়গা থেকে এসছে। এদেরকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। দ্বিতীয়ত, আপনি একটা ভালো প্রশ্ন করছিলেন যে এখন যে 50-এর অধিক নিবন্ধন আছে, তাদেরকে আমরা চিনি কিনা। আমরা 10টির বেশি দলের নাম আমরা দুজনেই কেউই বলতে পারবো না। নিবন্ধন প্রক্রিয়ার মধ্যেও কিন্তু গলদ রয়েছে। আপনি দেখবেন কাউকে নিবন্ধন দেওয়া, আপনি গত 16 বছরে দেখেন, 24 সালের নির্বাচনের আগে দেখেন কাদেরকে নিবন্ধন দেওয়া এর হয়েছে। মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটেছে। একটি না দুটি দলকে নিবন্ধন দিয়েছে, কিন্তু তাদের একদম কিন্তু অফিসও নেই, কিচ্ছু নেই। একদম অগোচরে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ক্ষমতায় ৯৫% আগের ভূতরা কিন্তু ক্ষমতায় রয়েছে, সিদ্ধান্ত গ্রহণে রয়েছে। তারা কিন্তু খুব কমফোর্টেবল অতীতের মতো করে ব্যবহার করতে। সেখানে টাকা পয়সা আছে, সেখানে অতীতের ভাগবাটোয়ারা আছে। আমাদের সমাজটি অর্থনীতিতে অত্যন্ত কালো জায়গায় আছে। কাজেই আমরা চোখ রাখতে চাই এরা নিবন্ধন পায় কিনা, নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে কিনা। আমি যদিও বলছিলাম যে সবার অধিকার রয়েছে রাজনৈতিক দল খোলার, কিন্তু তাদের নৈতিকভাবেই বুঝতে হবে এই ক্ষেত্রটিকে বিতর্কিত করে তারা যেন দেশের অস্থিতিশীলতাকে প্রলম্বিত না করেন। ঢাকার একটা 5 তারা হোটেলে একটি নতুন দলের আবির্ভাব ঘটেছে, নাম হলো জনতার পার্টি বাংলাদেশ এই নামে। এবং এর প্রধান হিসাবে চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের
যে ইলিয়াস কাঞ্চনের নামটা এসেছে, ওনার নেতৃত্বে এটা হয়েছে। ইলিয়াস কাঞ্চনের ব্যাপারে আমাদের ধারণা রয়েছে, স্বচ্ছ মানুষ, এরকম একটা ধারণা রয়েছে। কিন্তু এই দলটির সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তার মহাসচিব হয়েছেন 24-এর ডামি নির্বাচন অংশ নেওয়া এক ব্যক্তি, এবং ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন বা তার দলের যে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে, আমরা সেটা দেখেছি। প্রথম কথা হলো, এখানে রয়েছে ফ্যাসিস্টদের দোসররা। আর সবচেয়ে অবাক করা কাণ্ড, এমন লোকও রয়েছে যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনৈতিক কাজের অভিযোগে বহিষ্কৃত ব্যক্তিও এই কমিটিতে রয়েছে। আরেকটা দল হয়েছিল যে জনতার বাংলাদেশ পার্টি নামে, এরপরে এই নাম হলো জনতার পার্টি বাংলাদেশ, আসলে ঘুরে ফিরে একই নাম। এবং এই দলটি আলোর মুখ দেখার আগেই 24শে এপ্রিল ওই দলের নেতা ইলিয়াস কাঞ্চনকে উকিল নোটিশ পাঠিয়েছে। আমরা সব মিলিয়ে দেখেন কতটুকু হাস্যকর, এবং রাজনীতি সম্পর্কে মানুষের ধারণাটা তাহলে কি হবে। 3টি দলের আত্মপ্রকাশ নজরে পড়েছে খুচরাদের মধ্যে। একটি হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তার রাজনৈতিক দল, একটি হচ্ছে ডেস্টিনির রফিকুলের রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে ইলিয়াস কাঞ্চন / শওকত মাহমুদের রাজনৈতিক দল। 3টি দলের ব্যাপারে আমার ধারণা যে ভীষণ উদ্দেশ্য প্রণোদিত, স্বার্থ সংশ্লিষ্ট, এবং এক ধরনের সুবিধা পাওয়ার জন্য যারা রাজনীতিতে পতিত ব্যক্তি এবং রাজনীতিতে যাদের নাকি কোনো রকমের গ্রহণযোগ্যতা নাই, এসব লোকজন এখানে আসছেন। ইলিয়াস কাঞ্চনের ব্যাপারে বলি যে নিরাপদ সড়ক আন্দোলন করে তার কিন্তু একটা পরিচ্ছন্ন ইমেজ আমাদের কাছে আছে। উনি 21 পদকও পেয়েছেন। ওনাকে সামনে রেখে কেউ এই ফাঁদটি পেতেছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং আমরা অতীতেও দেখেছি অনেক ভালো মানুষ প্রতারিত হয়েছেন, কেননা একটি চক্র তাকে সামনে রাখে। আমরা এমনকি 24-এর সময়ও এই ঘটনাগুলো দেখেছি। পরে বললে কিন্তু হবে না, আপনার দায় রয়েছে খোঁজ নেওয়ার, আপনার সহকর্মী কারা। আপনি একটা কথা বলছিলেন যে ফ্যাসিস্টদের দোসররা, আপনি 8 মাস হয়ে গেছে, আমরা সব ক্ষেত্রে তাদেরকে সারফেসড হতে দেখছি। রাজনৈতিক দলের আত্মপ্রকাশে মুখোশ পরে কিংবা মুখোশ খুলে শিল্প সংস্কৃতির জায়গাটাতে, মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের, আমি সেদিন একটা ফেসবুক পোস্ট দেখছিলাম যে দোসরদের যত অপকীর্তি আছে সাংবাদিকতার, তাদেরকে জাস্টিফাই করেও একটা লোক পোস্ট দিয়েছে যে বলেছে তারা নাকি ভিকটিম। আমি আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি, শেখ রেহানা কিংবা শেখ হাসিনাও কিন্তু একসময় বলতে পারেন যে তারা ভিকটিম। না, শেখ হাসিনা তো বলছেনই, আমার কি দোষ। হ্যাঁ, তার মানে তারা সবাই তাদের যে অপরাধগুলো, তাদের ব্যাপারে অভিযোগগুলো ধামাচাপা দিয়ে নতুন পর্যায়ে আসতে চাচ্ছেন। কিন্তু আইরনি হচ্ছে তারা অনুশোচনা না করলে, তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আমার ধারণা রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, মিডিয়া অঙ্গনে কোথাও কিন্তু তাদের জায়গা পাওয়ার সুযোগ নাই। আমরা যেন এই বয়কটটি অব্যাহত রাখি, তাহলেই একমাত্র আপনি 24 থেকে শিক্ষা নিয়ে আগামীতে তাকাতে পারবেন। রাজনৈতিক দলের ক্ষেত্রে আমাদেরকে খুব গভীরভাবে নজর রাখতে হবে। আপনি জানেন আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত, এবং 76 বছর বয়সী দলটি এত অপরিপক্ক, এতটা সন্ত্রাসী, এতটা ফ্যাসিজমের চেহারা নিয়ে আমাদের কাছে এসছে, এটা অভাবনীয়। কাজেই এখন অনেকেই চেষ্টা করবেন আওয়ামী লীগের ফাঁকফোকর গলিয়ে অন্য দলে যুক্ত হয়ে পাড়া মহল্লায়, মফস্বলে, এমনকি জাতীয় পর্যায়ে রিসারফেসড হতে। সেটিকে খেয়াল রাখতে হবে। তাদের কিন্তু প্রভাব রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদের সন্ত্রাসী চেহারা রয়েছে, তাদের কিন্তু অন্য দলে ঢুকে আপনার আত্মগোপনে থাকার কিন্তু প্রবণতা এবং থাকবে। মজার ব্যাপার কি, এই জনতার পার্টি বাংলাদেশ ফেসবুকে দিয়েছে অনেকে যারা এই দলটির সাথে সংশ্লিষ্ট হয়েছে, অভিনন্দন জানিয়েছে কারা? সব আওয়ামী লীগের লোকজন। গত 8ই অগাস্ট থেকে খেয়াল করছি, ধরেন শিল্পকলার নতুন ডিজিকে অভিনন্দন জানিয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এমন একজন ব্যক্তি যিনি শহীদ মিনার ইজারা নিয়েছিলেন। তার মানে হচ্ছে তারা খুঁজে চেষ্টা করছেন যে কাকে অভিনন্দন জানালে তার নতুন পথটি আবার সুগম হবে। রাজনৈতিক অঙ্গনেও তার ব্যতিক্রম না। রাজনীতির মতো একটা অত্যন্ত সিরিয়াস জায়গা আমরা যেন কলুষিত হতে না দেই। এইখানে মাশরুমিং গ্রোথ করে কিছুদিন পরে তারা বিরত হয়ে যাক, এটি আমরা চাই। কিন্তু রাজনীতিতে সুযোগ সন্ধানীরা জায়গা না পাক, এমনকি বড় দল যাদেরকে আমরা বলছি যে বিএনপি, জামাত কিংবা নাগরিক পার্টির মতো দল, তাদেরকে কিন্তু রিফাইন্ড হতে হবে, তাদেরকে রাজনীতিটি বুঝতে হবে, রাজনীতিটি করতে হবে। তাদের ওখানেও কিন্তু ধান্দাবাজ, সুবিধাবাদীরা আছেন। সেই জায়গাটিতে আমরা মনে করি তাদের নিজেদের স্বার্থেই, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থেই যেন তারা এই জায়গাটি বেছে নেন। এবং আমি বিএনপির ভেতরে দেখতে পাচ্ছি ট্রেনিং করা, এক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কথা বলা,
খুব দেরিতে হলেও এটি আমার চোখে পড়েছে। আপনি লক্ষ্য করবেন যে কারা এই লোকগুলো মিলে রাজনৈতিক দল বা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, তাদের পরিচয় দেওয়া হবে না, কিচ্ছু না, সারফেস একটা নিউজ করে দিচ্ছে। এবং সবচেয়ে অবাক কাণ্ড, যে সমস্ত মিডিয়া হাউস ফেসিস্ট বিরোধী বলে পরিচিত, তারা একই কাজ করছে। দেখুন, বাংলাদেশে মিডিয়া অত্যন্ত অদায়িত্বশীল ভূমিকায় থাকে এবং সেটা শুধু বর্তমানে না, অতীতেও ছিল। আমি শুধু কায়মনোবাক্যে চাই আগামীতেও যেন তারা তা না করেন। মিডিয়ার কাজ প্রশ্ন করা, Right? আপনার একটি কাজ। হুম। এর বাইরে যারা যত ধরনের কাজের আওয়াজ দিয়েছেন সেগুলো ধান্দাবাজি। প্রশ্ন করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই। কাজে আপনি যে বারবার বলছেন এদেরকে কেউ প্রশ্ন করছে না, আমার চোখেও পড়েছে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে মিডিয়া ইভেন্ট বেসড হয়ে গেছে, একেবারে। জার্নালিজম বেসড না। আপনাকে জার্নালিজমটি করতে হবে। ইলিয়াস কাঞ্চনের আশেপাশে কারা আছেন, ওই সামরিক বাহিনীর কর্মকর্তারা কারা, ডেস্টিনির রফিকুলের আশেপাশে কারা আছেন, বা রফিকুল নিজেই বা কিভাবে মুক্তি পেলেন। তিনি একটি মজার কথা বলেছেন, জেলখানায় বলেছেন যে 5ই আগস্টের পরে সবাই ছাড়া পেয়ে যাচ্ছিল, তারপরে উনি রাজনীতি করেন না বলে তাকে ছাড়া পেতে দেরি হচ্ছিল, তাই জন্য উনি রাজনৈতিক দল করেছেন। লোকটি অন্তত পরিষ্কার করে বলেছেন একেবারে পরিষ্কার তার করেছে। অবজেক্টিভটা কি। জি। আমার মনে হয় যে এই ধরনের লোক আর যাই করুক, রাজনৈতিক অঙ্গনে থাকুক, এটি আমরা চাই না। এবং আপনি সাংবাদিকতার একটি বড় অভিযোগ হচ্ছে, আমরা অন্য সব অপকর্মকে সাংবাদিকতা বলে গত 16 বছর দেখেছি, তারও আগে দেখেছি। দেখুন, গুটি কয় মানুষ সাংবাদিক, বাকিরা সাংবাদিক না। তাদেরকে পেশা থেকে বিরত হতে হবে, সরে যেতে হবে। তারা অন্যান্য সিএনএফ এজেন্ট বা অন্য কিছু কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সাংবাদিকদের ব্যাপারে এখন সেই জীবনানন্দের কবিতার মতো হয়ে গেছে যে সকলে কবি নয়, কেউ 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 কবি। এই পেশাতে আপনি খুব সহজে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন, গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেতে পারেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে পারেন, এমনকি অপব্যাখ্যা দিতে পারেন। কাজেই কতটা দায়িত্বপূর্ণ পেশা। গত 16 বছরে আমরা যাদেরকে গণভবনে গিয়ে দাওয়াতে, ছবিতে অংশ নিয়ে সেলফি, আমি বলি সেলফি সাংবাদিকতা থেকে আমাদের বেরোতে হবে। আপনি একটা কথা বলছিলেন যে কত গুরুত্বপূর্ণ পেশা। একজন যোগাযোগবিদ একটা কথা বলেছেন যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল কি করে কি বলে সেটা বড় কথা না, মিডিয়া তাকে কিভাবে প্রেজেন্ট করে সেটাই বড় কথা। তার মানে আমরা তো এই জায়গাটা আমাদের গ্যাপ। একদমই, আমরা তো মিডিয়ার চোখে দেখতে চাই। জি। দেখুন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। মিডিয়ার চোখে দেখাকে আমরা মনে করতে চাই নিউট্রালি কেউ তাকে রিপ্রেজেন্ট করেছেন এবং বস্তুনিষ্ঠভাবে করেছেন এবং সাংবাদিকতার ভেতর দিয়ে করেছেন। কিন্তু বাস্তবে তো তা না। উনি তো পয়সা দিয়ে করেছেন, উনি তো তার প্রভাব দিয়ে, উনি তো মিডিয়া কিনে নিয়েছেন। আপনি যদি গত শাসন আমলে যে কয়টি টেলিভিশন চ্যানেলকে বিতর্কিত ভূমিকায় দেখেছেন, আমি তো তার মালিকদেরকে দায় নিতে দেখতে চাই। ধরুন, কথার কথা 71 টিভি, তার সম্পাদক হয়তো জেলে রয়েছেন, তার মালিকের 16 বছরের ভূমিকা কি? তিনি কি দায় নেবেন না? তার গণমাধ্যম কি চরিত্রে ছিলেন? এমনকি আজকে উনি যে বাজারে কি কর্মকাণ্ড করছেন তার দায় তাকে নিতে হবে। এখন তাকে যদি আপনি কোনো কারণে তার অ্যাকাউন্ট জব্দ করেন বা তার ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কাজ করে, এটা কি আপনি কোনোভাবেই বলবেন না যে উনি মিডিয়ার মালিক বলে করা হয়েছে? এটিকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অনিয়মের জন্য করা হচ্ছে। একইভাবে আমরা অনেককে দেখছি মিডিয়াকে এক্সপ্লয়েট করে, মিডিয়ার কণ্ঠ রোধ করে। মিডিয়াও তো করাপ্ট, কাজেই তারা ওই সুযোগটি নিচ্ছেন। তারা একসময় ছিল মিডিয়াকে করাপশনের ভেতরে তারা নিয়ে যেতেন, পরবর্তীতে তারা মালিক হয়েছেন, পরবর্তীতে তারা সম্পাদক হয়েছেন। তো 3 লেয়ারে মিডিয়াকে আপনি যখন ব্যবহার করেন খারাপ কাজের জন্য, এরপরে এই প্রতিষ্ঠানগুলো বা আজকে যে তরুণ সাংবাদিকরা স্বপ্ন নিয়ে এই পেশায় আসছে, তাদের তো হাত পা বাঁধা, তারা তো কাজ করতে পারছেন না। তার মধ্যে আপনি দেখুন যে আজকে ধরেন সফট ন্যারেটররা, তাদের যে পত্রিকা, সেখানে আপনার 16 মাস, 25 মাস, 8 মাস ধরে বেতন হচ্ছে না। ওই মালিক কিন্তু বিভিন্ন পত্রিকায় মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সুশাসনের পক্ষে লেখালেখি করেন, কিন্তু তার প্রতিষ্ঠানে বেতন দেন না। এই জিনিসগুলো আমরা সামনে আনতে চাই। আমি সাংবাদিকদের আরও বেশি বেতনের পক্ষে, আরও বেশি সুবিধার পক্ষে, কিন্তু আরও বেশি সাংবাদিকতার পক্ষে। আমার প্রথম কন্ডিশন জার্নালিজম হলো কিনা, দ্বিতীয় কন্ডিশন তিনি সেফটি নিয়ে বেঁচে থাকতে পারেন কিনা, আর তৃতীয় হচ্ছে কারা মালিক হবেন। যেমন আমরা একটু আগে বলছিলাম কারা রাজনীতিবিদ হবেন, সেরকম কে মিডিয়ার মালিক হবেন। দেখুন, আমি এখানে প্রথাগত নিয়মকানুনের পক্ষে না, কিন্তু তার সৎসাহস আছে কিনা, তাকে আমরা এনবিআর থেকে ছাড়পত্র পেতে দেখি কিনা, তাকে আমরা নদী দখলে দেখি কিনা, মেঘনা নদী দখল কিংবা শীতলক্ষা কিংবা আপনার বালু নদী দখল করতে দেখি কিনা, তার হাতে মিডিয়া দেওয়া আপনার মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। জামাতের রাজনীতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নির্বাচন ঘিরে জামাত বিভিন্ন কৌশল নিচ্ছে, এমন সংবাদও আমরা মিডিয়া দেখতে পাচ্ছি, বা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। তাদের কয়েকটা পয়েন্ট কিন্তু সামনে রয়েছে। আমরা শুরুতে দেখছিলাম জামাত নিজেকে মনে করছিল দে আর পার্ট অফ গভর্নমেন্ট, কিন্তু দুটো বিষয়ে তারা আটকে গেছে। একটা হলো তাদের নেতা এটিএম আজহারের মুক্তি, আরেকটি হলো দলটি এখনো কিন্তু নিবন্ধন পায়নি এবং তাদের প্রতীকের ব্যাপারটাও রয়েছে। তারা এই সংকটটাতে রয়েছে এবং আমরা ইদানিং লক্ষ্য করছি জামাত কোনো দলের সঙ্গে আর শত্রুতা যেতে চাচ্ছে না। বিএনপির সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে, যার প্রমাণ আমরা লন্ডন বৈঠকে দেখলাম। আরেকটি হলো এনসিপির সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক রয়েছে। জামাতের এই কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন? জামাতে ইসলামীর পুরো রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন এবং ৪৭-৭১ তাদের ভূমিকা যদি দেখেন এবং পরবর্তীতে সামরিক শাসন আমলগুলোতে এবং গণতান্ত্রিক আমলে, জামাত কিন্তু জনতার রাজনীতি করে না, জামাত ক্ষমতার রাজনীতি করে এবং সেটাতে তারা কখনো সুবিধাভোগী হয়, কখনো কখনো নির্বাসিত হয়। জামাতে ইসলামী বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড না, তাদের নেতৃবর্গ কর্মীদের সাথে তারা কানেক্টেড। কিন্তু এবার কিন্তু অনেকেই আলোচনা করছে জামাতের ভোটটা বেড়েছে। না, সেই আলোচনা আছে। জি, তবে ৫ই অগাস্টের পরে আমরা জামাতকে অনেকটা হাই হ্যান্ডেড অ্যাটিটিউড করতে দেখলাম, রাইট। অ্যাজ ইফ তারা ক্ষমতায় চলে এসছে, তাদের নিয়ন্ত্রিত সরকার, তাদের লোকরা বিভিন্ন পদ পাচ্ছেন এবং রাজনৈতিক পরিমণ্ডলে জামাত তার চরিত্রের বাইরে গিয়ে এমন সব আচরণ করেছেন যেটি তারা ভেবেছেন যে তাদেরকে অনেকটা এগিয়ে রাখবে, কিন্তু আমার মতে তাদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন জামাতে ইসলামীর আপনার সাম্প্রতিক যে অবস্থান বা গত ৮ মাসের যে নড়াচড়া আমরা দেখলাম, সেটিতে জামাতকে অনেকটা উত্তেজিত মনে হয়েছে, অস্থির মনে হয়েছে এবং কখনো কখনো মনে হয়েছে যে সুযোগ সন্ধানী। এখন তাদের নেতার মুক্তি এবং তাদের যে নিবন্ধন অথবা প্রতীক, এগুলো কিন্তু অনেক ক্রুশিয়াল পয়েন্ট। নিঃসন্দেহে। দেখুন, আমরা সবাই নজর রাখছি যে গত শাসনে আইনের শাসন ছিল না বললেই চলে, এবার কি তা আছে কিনা। যদি না থাকে, ইতিহাস কিন্তু সেটিকেও আপনাকে দায়ী করবে। এটিএম আজহারের মুক্তি কি করে হবে, কিংবা তাদের নিবন্ধন অথবা প্রতীক কি করে আপনার ছাড় পাবে? আমার মনে হয় যে এটি রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হবে, আইনানুগ প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হবে এবং জামাতে ইসলামীকে আমরা গত ৮ মাসে খুব বেশি শ্রদ্ধাশীল হতে দেখিনি এই দুটির প্রতি। আচ্ছা, যেটি হয়েছে, প্রথমে মনে হয়েছে যে তাদেরকে বাইরের দুটি সুতা নাড়াচাড়া করছে কিনা, কখনো তাদেরকে দেখে মনে হয়েছে রাজনীতিতে তারা অস্বাভাবিকভাবে বড় দল হয়ে গেছেন, যে কথাটি আপনি বলছিলেন যে ভোটের রাজনীতি তারা ভালো করবে কিনা। আমি আপনার সাথে দ্বিমত প্রকাশ করি। আমি মনে করি তাদের ভোটের মাত্রাটা নির্ধারিত, সেখান থেকে ১-২% বেশি এদিক ওদিক হতে পারে, যেটাকে আমরা খুব বেশি উল্লম্ফন বলছি না। কাজেই জামাতে ইসলামীকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রকাশ্য সমাবেশে অনেক কর্মী হয়, সেটি কিন্তু তাদের রেজিমেন্টেড কর্মীরাই। বিএনপি এবং নাগরিক পার্টির সাথে তাদের সম্পর্কটি কোথায়? দেখুন, বিএনপির সাথে গাঁটছড়া বেঁধে তারা ২০-২৫ বছর ছিলেন এবং গত নির্বাচনটি তারা ধানের শীষে করেছেন, এটিও তো সত্যি। কিন্তু বিএনপির সাথে তাদের মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি, এমনকি ইস্যুভিত্তিক মতবিরোধ দেখতে পাচ্ছি। আমাদের যে সংস্কার কমিশনগুলো অথবা ঐক্যমত্য কমিশনে জামাত বিএনপির অবস্থান কিন্তু আমরা ভিন্ন দেখতে পাচ্ছি। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই ৩ প্রশ্নেও জামাতকে আমরা অবস্থান পরিবর্তন করতে দেখেছি গত ৮ মাসে। কেননা বিচারের ব্যাপারে আওয়ামী লীগ এবং তার দোসরদের সেই জায়গাটিতে জামাত তার অবস্থান পরিবর্তন করেছে। সংস্কারের ব্যাপারে তারা একসময় বলেছে সংস্কারের আগে কোনো নির্বাচনের কথা না, এবং নির্বাচনটি তারা বলেছে সংস্কারের পরে। পরবর্তীতে লন্ডন বৈঠকের পরে আমরা জামাতকে দেখলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কথা বলছেন, তবে স্থানীয় সরকার নির্বাচনকে গতকালকে তারা আবার সামনে এগিয়ে এনেছেন। বিএনপি যদিও স্থানীয় সরকার চাচ্ছেন জাতীয় নির্বাচনের পরে। জাতীয় নাগরিক পার্টির ভেতরে প্রথম দিকে শিবিরের যে কর্মীরা
বা জামাতের যে ছায়া দেখেছি আমরা, পরবর্তীতে আমরা দেখেছি তাদেরকে স্বকীয় অবস্থান নিতে। এমনকি শিবিরের কোনো কোনো কর্মী কিন্তু নিজেরাই দল গঠন করেছেন। দুজন ওদের ঢাকা দুজন। বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। দুজন। সেই দিকে জামাত একটি কৌশলগত অবস্থান রক্ষা করেছে, বিএনপির সাথেও রক্ষা করছে। সরকারের উপরে আপনি জানেন যে তাদের নেতার মুক্তির ব্যাপারে একসময় প্রচণ্ড চাপ তৈরি করেছিল, পরবর্তীতে সেখান থেকেও সরেছে। কাজেই আমরা জামাতের রাজনীতিকে দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তনশীল এবং ফ্লেক্সিবল বিভিন্ন 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে। আগামীতে যদি 12 মাস পরে বা 10 মাস পরেও নির্বাচন হয়, জামাতকে প্রেডিক্ট করা কঠিন হবে যে তারা তাদের এই যে রাজনৈতিক বন্ধু অথবা আপাত বিরোধপূর্ণ বন্ধুত্ব সেই দিকে থাকবেন, নাকি তাদের রাজনীতিকে এককভাবে তারা দেখবেন, নাকি সরকারের উপরে তাদের প্রভাব বিস্তারে তারা আরও অগ্রণী হবেন। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ভূমিকাটা এই মুহূর্তে একটা পরিবর্তন হতে পারে, 1। 2 নম্বর হলো আসলে টোটাল ব্যাপারটা কিছুটা ধোঁয়াশা। জামাতে ইসলামী অতীতে কোনো দিন এতটা সুযোগ পায়নি তার রাজনৈতিক চর্চা করার। নিঃসন্দেহে। এবার কিন্তু আপনার 5ই অগাস্টের পরে আপনি দেখুন, আমরা কথা বলছি জামাতকে নিয়ে এবং জামাতে ইসলামী একটা প্রভাব বিস্তার করেছে রাজনৈতিক পরিমণ্ডলে। এই সুযোগটি আপনি খেয়াল করে দেখবেন জামাত কি করে কাজে লাগায়। আমরা যতটুকু বুঝতে চাই যে সুযোগটি কিন্তু অনেক সময় অনেকের হাতে আসে, কিন্তু সেটিকে আপনি কাজে লাগাতে পারেন নাকি সেটিকে মিসইউজ করেন, সেই জায়গাটিতে এই পরীক্ষায় জামাত এখন অবতীর্ণ হয়েছেন। জামাতের রাজনীতিটি কী, এই প্রশ্নের উত্তর নেতারা পরিষ্কার করতে পারেন না। কেননা আমাদের যে 50 ভাগ নারী, তারা জামাতে ইসলামী এবং ইসলামিক দলগুলোর যে গোড়াপন্থী আচরণ তাকে ভয় পায় এবং তাকে আপনি নির্বাচনে যখন যান কেন তারা কম ভোট পায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1971 সালে তাদের যে ভূমিকা, সেই জায়গাটিতে জামাত কি আপনার ক্ষমা চেয়েছে এবং জামাতের বিচার প্রকৃত অর্থে হয়েছে কিনা। তৃতীয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ কেউ বলছে 24-এর পরিবর্তনকে জামাতে ইসলামী 71-এর সাথে তুলনা করছে এবং 71-এর আমাদের গৌরবের ইতিহাস ভুলিয়ে 24-কে সামনে আনার যে ক্রীড়ানক সেটি জামাতে ইসলামী। এই 3টি প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। 5ই অগাস্টের পর আপনি বলছেন সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জামাত ইসলাম। আমি যদি তুল্যমূল্য বিচারে বিএনপি এবং জামাতের মধ্যে কে বেশি সুবিধা পেয়েছে? আমি বলবো জামাতে ইসলামী। এর কারণটা বলি, আপনি খেয়াল করে দেখবেন বিএনপি কিন্তু 16 বছরের যে অত্যাচার নিপীড়ন, এবং বিএনপি কিন্তু অতীতে 3 বার ক্ষমতায় যাওয়া দল। আগামীতে যে কোনো দিন আপনি নির্বাচন দেন, যদি সুষ্ঠু হয় হয়তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, সরকার গঠন করবে। গত 8 মাসে কিন্তু বিএনপিকে আমরা অনেক টেনশনের ভেতরে থাকতে দেখলাম, পরিস্থিতি এখনো রয়েছে। এখনো। আমি শুধু বলবো যে তারেক রহমানের ধারাবাহিকভাবে ম্যাচুরিটি বিএনপিকে আমার কাছে উজ্জ্বল একটি জায়গায় স্থাপন করেছে। আরও একটা জিনিস করেছে, 16 বছরে কিন্তু বিএনপি ভাঙেনি। আওয়ামী লীগ শাসনের অপশাসনের মুখে এবং ডিজিএফআইয়ের মানে প্রভাব এবং টাকা এবং আওয়ামী লীগের যে দৌরাত্ম্য সন্ত্রাস, তার মুখে বিএনপি টিকে ছিল 3টি নির্বাচনে না গিয়ে প্রায়। এইটিও ক্রেডিট আমি তারেক রহমানকে দিতে চাই। আপনি যদি তুল্যমূল্য বিচার করতে চেয়েছেন, আমরা কিন্তু 8 মাসে বিএনপিকে অতটা প্রশাসনের কাছে আসতে দেখিনি। সরকারি পর্যায়ে দখলটা জামাতের বেশি হয়েছে, বেসরকারি পর্যায়ে বিএনপি। বিএনপি একটি বড় দল এবং আমাদের 64টি জেলায় বিএনপির অপকর্মের কোনো শেষ নাই। কেননা তারা জবরদখল করা, চাঁদাবাজি করা, সন্ত্রাস করা, এগুলোর জন্য এই দলটি গ্রামগঞ্জে পরিচিত। ঢাকা শহরে হয়তো আমরা তারেক রহমান বা উচ্চমার্গের 2-4 জন নেতার কথা বলতে পারবো। দলটির পরিষ্কার তাদের আদর্শভিত্তিক দল হতে হবে, জিয়াউর রহমানের স্বপ্ন তার কর্মসূচিকে সামনে নিয়ে যেতে হবে এবং তাদেরও একটি সুযোগ তৈরি হয়েছে একটি বিএনপি, নতুন বিএনপি তৈরি করার ইমেজের দিক থেকে। বিএনপি কেউ কেউ কিন্তু একটা দ্বিমত পোষণ করে নতুন বিএনপি, তারা মনে করে যে জিয়াউর রহমান আদর্শটা ধরে রাখতে বলে যথেষ্ট। দেখুন, আমি যখন নতুন বিএনপি বলছি, আমি বলছি না যে তাদের খোল নলচে বদলে বিএনপি আচ্ছা। হয়ে গেল। বিএনপি 2.0। আপনি যখন রাজনৈতিক দল হবেন, আপনি ইভলিউশন হবেন, বিবর্তন হবেন, সময়ের সাথে সাথে রেলেভেন্ট হবেন। বিএনপিরও সেই সুযোগ রয়েছে। আমরা কিন্তু দেখতে পেলাম যে জাতীয় নাগরিক পার্টি বা গণ অভ্যুত্থানের যে তরুণরা, তাদের জামাতের উপরে কোনো আক্রমণ দেখেছেন কথাবার্তায়? আমি কিন্তু দেখিনি। বরঞ্চ তাদের সাথে জামাতের ঘনিষ্ঠতা দেখেছি। তারা বলেছেন তাদের ভেতরে শিবিরের কর্মীরা ছিল এবং গুরুত্বপূর্ণভাবেই ছিল। কাজেই আমরা আক্রমণটি দেখেছি বিএনপির দিকে, তরুণদের। সরকারের দিক থেকে কোনো কোনো উপদেষ্টাকে আমাদের মনে হয়েছে বিএনপি বিরোধী, বিএনপির প্রতি এক ধরনের অবিশ্বাস রয়েছে তাদের কারো কারো ব্যক্তিগত অ্যাডভেঞ্চারও আছে এবং অ্যাম্বিশন আছে, সেটিও আমরা টের পেয়েছি। কাজেই বিএনপিকে একটি একা
অবস্থানে থাকতে দেখেছি। সেই জায়গাটিতে বিএনপিকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে দেখেছি। এবং দেখুন, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা তার কর্মীদেরকে থানায় সোপর্দ করেছেন অপকর্মের জন্য, এইটিও কিন্তু আমরা বিএনপির ভেতরেই দেখলাম। তারেক রহমানকে নিয়ে দ্য উইক ম্যাগাজিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটি নিয়ে বেশ আলোচিত হচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে তারেক রহমানের উপস্থিতি আমরা খুব একটা লক্ষ্য করিনি, এবং এটা নিয়ে দলের মধ্যে আলোচনা রয়েছে, বাইরে কিছুটা সমালোচনা রয়েছে। আমরা এই প্রথম দেখলাম যে এরকম একটি প্রতিবেদন, এবং সেখানে এই রিপোর্টটি নয়াদিল্লির ব্যুরো চিফ নম্রতা বিজিত আহুজার লেখা আর কি, এবং সেখানে তারেক রহমানকে বলা হয়েছে ডেস্টিনি চাইল্ড। আপনি এই বিষয়ে আমাদের একটু বলবেন? প্রথমে বলি, দ্য উইক ম্যাগাজিনটি ভারতের অত্যন্ত সম্মানিত ক্রেডিবল উইকলি ম্যাগাজিন। আমরা আমাদের ঢাকার কোনো কোনো গণমাধ্যমে দেখেছি ব্রিটিশ সাময়িকী দ্য উইকের সাথে এটিকে গুলিয়ে ফেলেছেন। এটি ভারতীয় পত্রিকা, জি, জি। এবং এই পত্রিকাটির এই সংখ্যার কাভারে কিন্তু প্রফেসর ইউনূস রয়েছেন, এবং ভেতরে বিএনপির অনেক নেতা, এমনকি পতিত স্বৈরাচারের সহযোগীদেরও সাক্ষাৎকার তারেক রহমানের সম্পর্কে একটি প্রবন্ধ এসছে। মানে বাংলাদেশকে নিয়ে তারা একটা বড় ধরনের কাজ করে, বাংলাদেশকে নিয়ে কাভার স্টোরিটি তারা Right. করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আমি প্রথমত সাধুবাদ জানাই, ভারতের কোনো সাময়িকী মানে বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের সব পক্ষের বক্তব্য তুলে ধরেছেন। সাংবাদিকতার যে প্রাথমিক মানদণ্ড, সেটি আমরা মানতে দেখলাম। দেখুন, তারেক রহমানের ব্যাপারে আমার ব্যক্তিগত একটা অভিমত হচ্ছে, তাকে তার অতীতের অনেক অভিযোগের পাশ কাটিয়ে নতুন প্রোফাইল বিল্ড করতে হবে জাতীয় নেতা হওয়ার জন্য। গত 16 বছরে আমি নিজেই বললাম যে রাজনৈতিক অঙ্গনে উনি ওটি জায়গাটি করেছেন, দলের ভেতরে তো করেছেনই, কিন্তু আপনার দল এবং রাজনৈতিক অঙ্গন দিয়ে কিন্তু জাতীয় নেতা হওয়া যাবে না। আপনাকে দেশের মানুষের কাছে নেতা হিসাবে প্রমাণিত হতে হবে। আরও একটি জিনিস, বিদেশে আপনার ভাবমূর্তি উন্নত করতে হবে, যে আপনি গণতন্ত্রের পক্ষে, আপনি মানবতার পক্ষে, আপনি মানে আমাদের অর্থ পাচার কিংবা দুর্নীতির সাথে কোনোভাবে অভিযুক্ত না, অথবা আগামীতে করবেন না, এবং আগামীতে আপনার একটি দিগদর্শন আছে বাংলাদেশ রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার, তরুণদের চাকুরির ক্ষেত্রে, শিল্পাঞ্চলগুলোর অথবা কৃষিকাজের, এই যে ব্যাপারগুলো। গত 8 মাসে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি যেটি ভেবেছিলাম তার উপদেষ্টারা বা তিনি আন্তর্জাতিক সাংবাদিকতার কাছে বা সাময়িকীগুলোকে ইন্টারভিউ দিবেন তার ভিশনটাকে শেয়ার করার জন্য, সেটি আমরা এখনও হতে দেখলাম না। এবং আমরা দেখলাম না যে 2025 সালের বাংলাদেশে একজন জাতীয় নেতার প্রতিকৃতি আঁকতে গেলে যা যা করণীয়, সেই জায়গাগুলোতে আমরা দেখলাম না। আমার ধারণা তার আর অনেক ভালো উপদেষ্টা নিতে হবে, এবং গণমাধ্যমের সাথে তার একটা সম্পর্ক তৈরি করতে হবে, পিআরটা বোধহয় বাড়ানো দরকার, অনেক বেশি বাড়ানো দরকার। এবং আমি বলবো যে পিআরের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে ফ্যাক্ট বেসড, ভিশন বেসড প্রোফাইল বিল্ড করা। বিএনপির নিজের প্রোফাইল বিল্ড করতে হবে তার সমস্ত অভিযোগকে পাশ কাটিয়ে, এবং তারেক রহমানের প্রোফাইল বিল্ড করতে হবে যাতে সে আঞ্চলিকভাবে একটা অ্যাকসেপ্টেবল লিডার হয় এবং আন্তর্জাতিকভাবে তাকে গ্রহণ করে নেয় মানুষ। আপনি জানেন, পশ্চিমা বিশ্বের অতীতের কারণে অনেকেরই রিজার্ভেশন আছে তাকে মেনে নিতে। আমরা আমার মনে হয় বিষয়টা একটু কাটছে, অনেকটা কেটেছে, এবং আমি বলবো যে আমি অনেক দূর কেটেছে। এবং এই মুহূর্তে তো যেহেতু আরেকটি শক্তি পালিয়ে গেছে বাংলাদেশে, খুন খারাপি করে, টাকা পয়সা চুরি করে, কাজেই আমাদের বিকল্প কিন্তু খুব বেশি নেই। এই জায়গাটিতে, এই সুযোগটিতে আমার ধারণা তার অনেক কিছু করার আছে। ডেস্টিনিস চাইল্ড লেখাটি আমি পড়লাম, এবং আমার মনে হয়েছে খুব সুন্দর করে মানে বিবরণ দেওয়া হয়েছে, কি করে উনি দেশ ছেড়েছিলেন, কি করে তার আগের শাসনে তার ভূমিকা ছিল, 7-8-এর সময় তাদের রাজনৈতিক অবস্থা কী ছিল, এবং উনি যে এখন লাইমলাইটে চলে এসছেন এবং ইতিহাসে তার কথা বলার, কাজ করার এবং নেতা হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গাটিতে কনক্লুড করেছেন। আমার মনে হয়েছে যে এটা অত্যন্ত বড় একটা স্পেস তার জন্য, এবং তাকে আগামীতে আমি আরও অনেকভাবে গুণগত মানে উন্নতভাবে আপনার গণমাধ্যমের সাথে, সমাজের অন্যান্য, শুধু দলীয় কর্মী বা নেতাদের সামনে বক্তৃতা না, আপনি সমাজের অন্যান্য স্পেকট্রামে কথা বলতে পারছেন কিনা, আপনার ভেতরে আগামী 50 বছরের বা 100 বছরের যে স্বপ্ন দেখতে আমি চাই, সেটি যেন প্রকাশ পায়। আশরাফ কায়সার, বাংলাদেশের পরিবর্তন তারেকের জন্য একটি সুযোগ, যাতে তিনি তার পূর্বসূরিদের ধারা ভেঙে নিজস্ব একটি উত্তরাধিকার তৈরি করতে পারেন। প্রশ্ন হলো, তিনি কেমন নেতা হবেন? প্রতিবেদনের শেষে এই কথাটা বলা হয়েছে। 5 আগস্টের পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আপনারও কথা হয়েছিল, দেখা হয়েছিল। একই প্রশ্ন যদি আপনাকে করি, তিনি কেমন নেতা হবেন?
আমার কাছে তাকে দেখে অনেক ইতিবাচক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে অনেক বেশি ট্রান্সফর্মড এবং তার কথাবার্তায়, চিন্তায় বাংলাদেশ নিয়ে ভিশন আছে। আর দলের ব্যাপারেও আমার তাকে বেশ ক্রিটিক্যাল মনে হয়েছে, বিশেষ করে দলীয় নেতৃত্ব এবং এরকম একটি বড় দলের আপনার র্যাঙ্ক অ্যান্ড ফাইলের উপরে মূল নেতৃত্বের যতটুকু প্রভাব থাকা উচিত সেই জায়গাটিতেও তাকে আমার উষ্মা আমি প্রকাশ পেতে দেখেছি। বিশেষ করে তার কিছু যুগান্তকারী ঘটনা, সেগুলো যদি দলের অন্যান্য নেতারাও করেন তাহলে কিন্তু বিএনপি ইমেজের দিক থেকে অনেক ভালো জায়গায় যাবেন। আপনি যদি অপরাধীদেরকে আশ্রয় না দেন, আপনি যদি সুযোগ সন্ধানীকে দলে ঢুকতে না দেন এবং আপনি যদি পরমতের প্রতি শ্রদ্ধাশীল হন, তারেক রহমানকে আমরা পরমতের প্রতি শ্রদ্ধাশীলও মনে হয়েছে এবং উনি কথা শুনতে চেয়েছেন, উনি বলেছেন কম এবং ওনার ভেতরে আমার মনে হয়েছে যে অন্য অনেক চিন্তা নিয়ে উনি চিন্তা করছেন। ব্রিটেনে প্রায় 16 বছর থাকা, এটি আমার ধারণা তার এই যে পরিণত বা অনেকটা ম্যাচিওর পার্সোনালিটির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আর দলের উপরে তার কর্তৃত্ব আছে, এটি নিয়ে কোনো আমি সেই প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে তারেক রহমানের দুটো বিষয় কিন্তু আপনাকে বলতেই হবে। একটি হলো যে তার নেতৃত্বে এই দলটা অনেক দিন ধরে চলছে, যেটা আপনি বলছিলেন এই দলটি ভাঙার হেন চেষ্টা নেই যেটা আওয়ামী লীগ করতে পারেনি। গণমাধ্যম কর্মী হিসাবে যেহেতু আমাদের অনেকের সাথে কথা বলার সুযোগ হয় বা বলতে হয়, আমাকে নিজেই একজন আওয়ামী লীগের খুব সিনিয়র লেভেলের নেতা বলেছিলেন যে আমরা বিএনপিকে সব কিছু করতে পেরেছি, একটা কাজ পারিনি, দল ভাঙতে পারিনি। এই ক্রেডিটটা তারেক রহমানকে দিতেই হবে একটি। আরেকটা হলো যেহেতু উনি দল পরিচালনা করবেন এবং করছেন, দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণটা তার থাকা দরকার এবং সেটা কিন্তু উনি প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেক দূরে থেকেও। আপনার কি মনে হয়? দেখুন, একজন দলীয় প্রধানের ক্রেডিট নেওয়ার যেরকম সুযোগ আছে, পুরো দায়টাও তার নিতে হবে। নিঃসন্দেহে। আজকে ভুরুঙ্গামারিতে যে বিএনপি কর্মীটি খারাপ আচরণ করছে অথবা আপনার নদী দখল করছে, খাল দখল করছে, তার দায়ও তারেক রহমানকে নিতে হবে। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই আগামী দিনের রাজনীতিতে রাজনীতিবিদরা যেন পাশ কাটিয়ে না যান, দায়টি পুরো নেন এবং সেটির প্রশংসাও পুরো নেন এবং দায়টিও পুরো নেন। আমরা তারেক রহমান বা এই জাতীয় নেতাকে ওই চরিত্রে দেখতে চাই। রাষ্ট্র পরিচালনার জন্য যেই প্রশিক্ষণ নেওয়া দরকার, তথ্যভিত্তিক, চিন্তাশীল, ভিশনদর্শী, সেই জায়গাটিতে তাদের একটু কাজ করতে হবে। কেননা আপনি আজকে ভারতের ব্যাপারে আমি জাস্ট বুঝিয়ে বলি আপনাকে, আপনার দলের অবস্থান কি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আপনার দলের অবস্থান কি, যুবকদের কর্মসংস্থান নিয়ে প্র্যাকটিক্যালি দেখুন, আমরা রেটরিক শুনতে চাই না। 1 কোটি চাকরি, 1.5 কোটি চাকরি, 10 টাকায় চাল, এগুলো কিন্তু আমরা রাজনীতিতে রেটরিক্স মনে করি। আমরা রেটরিক বক্তব্য অনেক শুনেছি, এগুলো শুনেছি। আর সত্যিকার অর্থে মানুষ কিন্তু আপনার কাছ থেকে রেটরিক্স চাচ্ছে না, আপনার কাছ থেকে চিন্তাশীল প্র্যাকটিক্যাল কমিটমেন্ট চাচ্ছে। সেই জায়গাটিতে বিএনপির সংগঠনের ব্যাপারেও তাকে বলতে হবে, আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা নিয়েও তাকে বলতে হবে, ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়েও তাকে কথা বলতে হবে। শেষ বলি, অর্থনীতি নিয়ে তাকে কথা বলতে হবে, ব্যবসা নিয়ে কথা বলতে হবে, প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলতে হবে। এগুলোকে ধরেন অতীতে অনেক খারাপ উদাহরণ তৈরি হয়েছে, সেই চোখে বাংলাদেশকে দেখলে হবে না। আগামীর বাংলাদেশ কিন্তু অর্থনীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশে 1.5 কোটি মানুষ যারা বিদেশে আছেন, তাকে আপনি কি করে এখানে যথোপযুক্ত কাজে ফিরিয়ে আনবেন, সেই জায়গাটিতে আপনাকে চিন্তা করতে হবে। রেমিটেন্সকে শুধু এটিএমের বাক্স ভাবলে হবে না, তার ভেতরে কমিটমেন্ট আছে, তার ভোটাধিকার দিবেন কি করে, এবং প্রাইভেট সেক্টরকে আপনার সততার সাথে এবং আপনার কমপ্লায়েন্ট ওয়েতে কি করে গ্রো করানো যায়। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আপনি খেয়াল করে দেখুন যে আমাদের এখানে রাজনীতিতে আজকে ব্রিটেনের সাথে তুলনা করলে মানুষ যতটা নাক সিটকায়, যতটা ক্রিটিক্যাল হয়, সেই তুলনায় আমাদের দেশ শাসন অনেক সহজ। কাজে এই সুযোগটি যেন তারা হাতছাড়া না করেন এবং তারা যেন আপনা গন্ধে হরিণী না হয়ে ওঠেন। তারা যেন অন্তত 4 জন মানুষ ভিন্ন মতের আশেপাশে রাখেন, যাতে তারা জানালা দরজা দিয়ে ভিন্ন বাতাসও প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কাছির। মিডিয়া সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে যে মিডিয়ার ব্লাড হলো বিজ্ঞাপন। আমরা আগে পড়তাম ব্লাড অফ নিউজ পেপার, এখন তো শুধু নিউজ পেপার না, এখন অনলাইন আসছে, টেলিভিশনের ব্যাপক প্রসার ঘটেছে। এর মানে বিজ্ঞাপন হলো মিডিয়ার ব্লাড। এই ব্লাড সরবরাহ যারা করেন বা এর সাথে যুক্ত থাকেন তাদের ভূমিকা কিন্তু অনেকখানি। বিশেষ করে গত 3 দশক বলা যায় আমরা দেখছি যে এই মিডিয়া জগৎ, বাংলাদেশের মিডিয়া জগৎ কোনো কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে এবং নিঃসন্দেহে এই গোষ্ঠীর সবচেয়ে উপরতলার যে গোষ্ঠীটি সেটি হলো এশিয়াটিক। আমরা ঢাকাতে আসার পরে, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আমরা দেখেছি এই গ্রুপটা কিভাবে প্রসার ঘটলো, কিভাবে প্রভাব বিস্তার করলো। সবচেয়ে দুঃখজনক হলো যে গত 15 বছর একটা স্বৈরাচার সরকারের পক্ষে তারা কিভাবে কাজ করেছে। এশিয়াটিক গ্রুপ নিয়ে আমরা এখানে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এটা নিয়ে এখানে আমাদের আলোচনার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে এরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে কি সর্বনষ্ট করেছে। আপনি এই জগৎটাকে খুব ভালোভাবে জানেন, চিনেন, আমাদের একটু বলবেন এই বিষয়ে? যে কোনো ইন্ডাস্ট্রির কিন্তু কোড অফ কন্ডাক্টস আছে। গণমাধ্যম ইন্ডাস্ট্রি অথবা বিজ্ঞাপন শিল্প সবার কিন্তু নিয়ম নীতি আছে, এবং নিয়ম নীতি মেনে আপনি যদি কোনো কাজ করেন সেটি নিয়ে কোনো কথা নাই। কিন্তু যেটি আপনি বললেন এশিয়াটিকের ব্যাপারে, বা এরকম আমি আরও 3-4টি প্রতিষ্ঠানের নাম বলতে পারবো, বিটোপি এবং গ্রে, তাদেরকেও আমরা দেখেছি যে গত শাসনের সময় কি করে বাউন্ডারিটি ক্রস করে তারা ওই স্বৈরাচারী শাসনকে সহযোগিতা করেছেন, তাদের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করেছেন, এবং তাদের এই যে বিভিন্ন জন্ম উৎসব, বিদ্যুৎ সপ্তাহ অথবা সিআরআই অথবা A2I এইসব প্রতিষ্ঠানের সাথে থেকে গণবিরোধী ভূমিকায় ছিলেন। আমাদের যে গণ আন্দোলনগুলো ছিল, ধরেন সুন্দরবন নিয়ে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, তাদেরকে হেয় করে টেলিভিশন বিজ্ঞাপন বানানো, সেটিকে সরকারি অর্থে, রাষ্ট্রীয় অর্থে প্রচার করা, কুপরামর্শ দেওয়া, এইসব মাইন্ডসকে আমরা এশিয়াটিক, গ্রে এবং বিটোপিতে দেখেছি। এবং কাজগুলো ছিল দেশবিরোধী। দেশবিরোধী কাজ তারা করেছেন। দেখুন, আমাদের অনেকের ধারণা যে এই ইন্ডাস্ট্রিটি খুব ছোট এবং এতে তেমন কি বলার আছে। আমি বলবো যে মিডিয়া এবং বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি বা প্রচারণার ইন্ডাস্ট্রি ছোট কিংবা বড়, তার চেয়ে ইম্পর্টেন্ট তার সিগনিফিক্যান্ট ভূমিকা রাখার সুযোগ কতটা। আপনি যেরকম ইতিবাচক অর্থে ভূমিকা রাখতে পারেন, সেরকম নেতিবাচক ভূমিকা আমরা দেখতে পাইছি গত 16 বছরে। আমাদের গণমাধ্যমের রেভিনিউ বা রাজস্ব আসে বিজ্ঞাপন থেকে, কেননা যেই টেলিভিশনগুলোতে আমরা কথা বলি তারা ডিস্ট্রিবিউশন থেকে কোনো টাকা পান না, সেটি পুরোটাই ডিশ অ্যান্টেনার অপারেটররা পেয়ে যান। অতএব বিজ্ঞাপনের উপরে আপনাকে ভরসা করতে হয়। নিউজ পেপারের ক্ষেত্রেও সত্য, অনলাইনের ক্ষেত্রেও সত্য। এখন ধরুন এশিয়াটিক নামে বেনামে প্রতিষ্ঠান করে সে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের 80% নিয়ন্ত্রণ করেন। এমনকি কম্পিটিটিভ কোম্পানি অ্যান্ড ব্র্যান্ডসরাও এশিয়াটিকের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। কেন? তারা টেলিভিশনে যেই রেট আপনাকে দিতে পারে সেটিতে আপনার টিভি মারা যাবে, কিন্তু বিজ্ঞাপনদাতা উপকৃত হবে। তার মানে তারা ইন্ডাস্ট্রি বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাদের আয় কিন্তু কমছে না, তারা ফিতে কাজ করেন। অতএব তারা ফিতে তাদের আয়টি নির্ধারিত রেখেছেন আর বঞ্চিত করছেন টেলিভিশনকে অথবা নিউজ পেপারকে। দ্বিতীয় যে খারাপ কাজটি তারা করেন, তারা এডিটোরিয়াল টোনালিটি চেঞ্জ করে দেন। তারা নিউজ কিল করেন, তারা আপনার ভিউজকে কন্ট্রোল করেন। তাহলে গুলো বিজ্ঞাপনের অস্ত্র দিয়ে তারা এক অর্থে আপনাকে দুর্বল রাখছে, দুই অর্থে আপনাকে সাংবাদিকতা করতে দিচ্ছে না। এশিয়াটিককে আমরা এই ভূমিকায় থাকতে দেখেছি। 3, যে সরকার হয়ে উঠেছিল সবচেয়ে বড় ক্লায়েন্ট। তার বিদ্যুৎ সপ্তাহ, তার A2I, তার সিআরআই, তার কনসার্ট, তার মুজিব বর্ষ, এশিয়াটিক, গ্রে এবং বিটোপিকে আমরা দেখেছি এই কাজগুলোতে আপনার অত্যন্ত নন ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করতে, দলীয় প্রতিষ্ঠানের মতো ভূমিকা রাখতে। একেবারেই। কখনো কখনো তারা দলের চেয়েও অগ্রণী ছিলেন। তারা যেহেতু তারা প্রচারণার মানুষ, প্রোপাগান্ডার মানুষ, তারা কথা দিয়ে মজমাটি জমিয়েছিলেন, সফট পাওয়ার দিয়ে মজমাটি জমিয়েছিলেন, যাতে করে আপনি নিজেকে ভাববেন যে আপনি একটা অপাংতেয়, একটা অর্ডিনারি সিটিজেন, এবং তারা হচ্ছে স্বৈরাচারের দোসর এবং তারা ওই শাসনের পূজারী। শুধু শাসন না, মেয়র ইলেকশনগুলোতেও
তারা ওই ভোটহীন মেয়রদের পক্ষে ঢাকা শহরে প্রচারণা করেছেন, তাদের ডিজিটাল ক্যাম্পেইন করেছেন এবং তাদের হয়ে রাস্তায় নেমেছেন। চতুর্থত, যেই শিল্পী কলাকুশলী যারা নিউট্রাল এবং যারা অন্য মতের সমর্থক, তাদেরকে কোনো কনসার্টে যেতে দেয়নি, তাদের টিভি প্রোগ্রামে ডাকেনি, তাদের ইভেন্টে ডাকেনি এবং তারা কালো তালিকাভুক্ত হয়ে গেছেন এদের কারণে। কাজেই মিডিয়াকে কি করে ম্যানুপুলেট করা যায় শুধু বিজ্ঞাপন দিয়ে না। আমি মনে করি বিজ্ঞাপনে ফেয়ার ট্রেড হয়নি। আমাদের একটি টিভি 1 মিনিটের জন্য কত পাওয়া উচিত এবং এশিয়াটিক কত দিয়েছে এর তদন্ত হওয়া দরকার। আরও একটা হওয়া দরকার, সে ক্লায়েন্টকে কত বিল করেছে, আপনি এর মধ্যে ফাঁক দেখতে পাবেন। নিঃসন্দেহে। কাজেই একটা হচ্ছে বিজ্ঞাপনের ভেতর দিয়ে, 2 হচ্ছে এডিটোরিয়াল ম্যানুপুলেশন, যেটি আরও বড় অপরাধ। আপনার একটি নিউজ পছন্দ নাই হতে পারে, একটি ভিউজ পছন্দ না হতে পারে, আপনি তাকে কিল করবেন কেন? কিন্তু আমাদের কোনো কোনো গণমাধ্যম মালিক এবং সম্পাদক অত্যন্ত দুর্বল চিত্তের এবং সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী। তারা এশিয়াটিকের এই দৌরাত্ম্য, মাইন্ডশেয়ারের এই দৌরাত্ম্য, ফোরথটের এই দৌরাত্ম্য মেনে নিয়েছেন। কাজেই তারা আগ বাড়িয়ে এশিয়াটিকের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। এটি করে আপনি যেমনটি বলছিলেন 40 বছর বা তার বেশি সময় ধরে বাংলাদেশের বিজ্ঞাপনের সাথে যুক্ত অন্যান্য যে সার্ভিসগুলো আছে, তারা এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনার নন কম্পিটিটিভ হয়ে গেছে ইন্ডাস্ট্রিটি। ফলে আমাদের কম্পিটিশন কমিশনকে আমি রিকোয়েস্ট করব এখানে নজর দিতে এবং একচেটিয়া দৌরাত্ম্যটি বন্ধ করতে। ভারতে আপনি জানেন 1 মাস আগে কম্পিটিশন কমিশন সব বড় এজেন্সিগুলোতে গেছে এবং আপনি যোগসাজশী টেলিভিশনের রেট ঠিক করেছেন কিনা তার জন্য দলিল দস্তাবেজ দিয়েছে। তাদের গ্লোবাল কোম্পানিরা পর্যন্ত এসে হাজির হয়েছে ভারতে এই প্রশ্নের উত্তর দিতে। ঢাকাতেও বিজ্ঞাপনী সংস্থা যে 3টির নাম আমি বললাম, তাদের গ্লোবাল কোম্পানি যারা কাউন্টারপার্ট, তাদেরকে আপনি ডাকবেন এবং এখানে রং ডুইংয়ের জন্য তার অপরাধ কী এবং তার বিচার কী হতে পারে এই জায়গা করবেন। দেখুন, আমি বর্তমানেও কোনো বিজ্ঞাপনী সংস্থাকে চাই না যে সুবিধা নিয়ে আপনার অপব্যবহার করে ফুলে ফেঁপে উঠুক। এটি ভালো ব্যবসার লক্ষণ না। ভালো ব্যবসা হচ্ছে সাস্টেনেবল, নিয়ম মেনে করবেন, আপনার মেধা দিয়ে করবেন, আপনার পেশাদারিত্ব দিয়ে করবেন। পৃথিবীতে আপনাকে আটকানোর মতো কোনো শক্তি নাই। এই যে 3টি প্রতিষ্ঠান এবং 3টি প্রতিষ্ঠানের সাথে সমাজের নামকরা আলোচিত সমালোচিত ব্যক্তিবর্গরা, তারা সুযোগটি নিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। ওই শেখ পরিবারের কারো কারোর সাথে তারা বন্ধুত্বের গল্প বলেছেন, নসরুল হামিদ বিপুর সাথে কেউ আত্মীয়তার গল্প বলেছেন এবং আসাদুজ্জামান নূরের মতো একজন ম্যানেজিং ডিরেক্টর আছে বলে তারা প্রেজেন্টেশন করে বহুবিধ সব কাজ নিয়েছেন। এতে করে তারা 2টি ইন্ডাস্ট্রি নষ্ট করেছেন, একটি মিডিয়া ইন্ডাস্ট্রি, একটি বিজ্ঞাপন শিল্প। আমার মনে হয় আমাদের রেগুলেটরি বডিগুলোর এবং দুর্নীতি দমন কমিশন অথবা কম্পিটিশন কমিশনের এই দিকে নজর দেওয়া দরকার। এই প্রতিষ্ঠানগুলো দলের প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, বিজ্ঞাপনের প্রতিষ্ঠানের ক্যারেক্টার আর থাকে নাই। অদ্ভুত ব্যাপার। এবং আপনি খেয়াল করে দেখবেন ভারতেও নির্বাচনে বিজ্ঞাপনী সংস্থাগুলো কোনো না কোনো দলের পক্ষে হয়ে কাজ করেন, ইংল্যান্ডেও করেন, আমেরিকাতেও করেন। কই, তারা তো দলীয় প্রতিষ্ঠান হন না। কেন ঢাকায় গ্রে, বিটপি বা এশিয়াটিককে দলীয় প্রতিষ্ঠান মনে হয়েছে? এর কারণ হচ্ছে বাড়াবাড়ি করা, এর কারণ হচ্ছে ক্ষমতার সর্বোচ্চ সুবিধা নেওয়া, এর কারণ হচ্ছে দুর্নীতির শিখরে অপারেট করা। এই 3টি অপরাধের জন্য তাদেরকে আমাদের চোখে পড়েছে। ভারতে কিন্তু কংগ্রেসের রাজনৈতিক প্রচারণার দল রয়েছে, নির্বাচনী প্রচারণার দল রয়েছে, বিজেপির রয়েছে, এমনকি তৃণমূলের রয়েছে। আমি চাই বাংলাদেশে আগামী নির্বাচনেও রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা সংস্থাকে বেছে নিক, যাতে তারা পেশাদারিত্বের ভেতর দিয়ে বলতে পারেন। দেখুন, রাজনীতি যারা করেন বা সরকার যারা চালান বা মন্ত্রণালয় যারা চালান, তারা তো যোগাযোগের দক্ষ নাই হতে পারেন। যোগাযোগের দক্ষ মানুষকে আপনি কনসালটেন্ট করবেন, প্রতিষ্ঠানগুলোকে আপনি কাজ দিবেন। এই 3টি প্রতিষ্ঠান কিন্তু গত 16 বছরে সবগুলো মন্ত্রণালয়ের সব ধরনের প্রপাগান্ডাতে অংশ নিয়েছিল এবং তারা যে ক্ষতিটি করেছে তাকে শুধু অর্থনৈতিকভাবে বিচার করলে কিন্তু আপনার হবে না, নৈতিকভাবে করতে হবে, ব্যবসায়িকভাবে করতে হবে। কেননা 16 বছর ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে এদের অবদান রয়েছে। জনাব আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।